সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু দিস নিউ লেকচার। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রবাবিলিটি শেষ করেছি। তো নেক্সট আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস। তো এইটা হয়তো টপিকটা তোমাদের পরিচিত লাগবে না, কিন্তু আমরা এখানে যেই জিনিসগুলো শিখব তার আমার মনে হয় অন্তত একটা জিনিস তোমরা আগে যারা স্ট্যাটিস্টিক্স করে আসছো এইচএসসিতে বা S1 S2তে তোমরা করে আসছো, আমি এখন বলবো না, যখন আসবে তখন এটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলবো। সো আর বেশ কিছু জিনিস আমরা এখানে ডিসকাস করব। সেটা প্রথমে আমরা দেখব ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসের কিছু কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো সিম্পল ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা দেখব হোয়াট ইজ আ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমরা দেখব, এবং কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি এগুলো বললে তোমরা হয়তো কিছুই বুঝবা না, কিন্তু আমরা এগুলো দেখব। কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। তারপরে আমরা স্পেসিফিক ডিস্ট্রিবিউশনসে চলে যাব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, হাইপারজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন। এই নামগুলো হয়তো তোমরা কিছুই বুঝবা না। লেটস মুভ ফরওয়ার্ড। তো ইন্ট্রোডাকশন আজকের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন। আচ্ছা, প্রথম দিকে আমাদের প্রথম লেকচারে আমরা দেখেছেন যে ডেটা দুই ধরনের, এক হচ্ছে ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা। তো এই দুই ডেটার বিহেভিয়ার দুই রকম হয়। আমরা ডিসক্রিট ডেটা একটু মনে করে দেওয়ার জন্য যে ডেটাগুলো 1, 2, 3, 4, 5 এরকম হবে, আর কন্টিনিউয়াস ডেটা হচ্ছে যেগুলো কন্টিনিউয়াস থাকবে আমার 1.6, 2.5 এরকমও হতে পারে। তো ডেটা দুই ধরনের, কন্টিনিউয়াস ডেটা, ডিসক্রিট ডেটা, কন্টিনিউয়াস ডেটা, এবং এই দুই ধরনের ডেটা দুইভাবে বিহেভ করে। সো এই জন্যই আমরা দুই ধরনের ডিস্ট্রিবিউশন আমাদের থাকবে। Each has a different behavior with probability. In this lecture we will learn about discrete probability distribution. তো আমাদের এই কনসেপ্টটা ডেভেলপ করার জন্য আমরা পুরনো একটা প্রবলেমে আমরা যাই একটু। 2 rolls of fair dice, একটা ছক্কার গুটিকে আমি দুবার রোল করতেছি। তো আমরা আগে দেখেছিলাম যে আমাদের স্পেসটা এরকম হবে 1 1 1 2 1 3 1 4 2 1 3 1 4 1। আমরা এটা আগে ক্লাসে আমরা এটা দেখেছি। আচ্ছা, এখন এই প্রবলেমের উপর বেস করে এর আগে আমরা যে ধরনের প্রশ্নগুলো করছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 2 rolls আর সেম। এই প্রশ্ন করছিলাম। What is the probability that the first roll is 1? What is the probability that the sum of the 2 rolls is at least 8? এই ধরনের প্রশ্ন করছিলাম, যেখানে কিসের প্রবাবিলিটি বের করতে চাচ্ছি ওটা আমি ফিক্স করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি আমি কিসের প্রবাবিলিটি বের করতে চাচ্ছি। এখন আমরা একটু অন্য ধরনের টার্গেটে যাব। সেটা হচ্ছে যে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করব, র্যান্ডম ভেরিয়েবল এক্স, এবং এই এক্সটা হচ্ছে সাম অফ দ্য 2 rolls। দুটো রোল যোগ করলে কত হয় এক্স দিয়ে আমি এটা ডিফাইন করবো। আমি কিন্তু এক্সের মান আমি করছি না, বলে দিচ্ছি না এখন। তাহলে এক্সের ভ্যালু চেঞ্জ হতে পারে। আমি যদি পিছনে যাই তাহলে এখানে এক্স হবে আমার 1 + 1 2, আর এক্সের সবচেয়ে বড় ভ্যালু হবে আমার এখানে 6 + 6 = 12। তাহলে যে কোনো জায়গায় হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাহলে আমি যদি এক্স উইল রেঞ্জ ফ্রম 2 to 12, এটা একটা ভেরিয়েবল, এক্স উইল রেঞ্জ ফ্রম 2 to 12, আমি এই টেবিলটা তৈরি করতে পারি। ওটা হচ্ছে যে এক্সের মান যদি 2 হয় তাহলে শুধু একটা ভ্যালু আছে যেখানে এক্সের মান 2, প্রবাবিলিটি হবে 1/36। এক্সের মান যদি 2 হয়, দুটো ভ্যালু আছে, এক্স প্রবাবিলিটির ভ্যালু হবে 2/36। 2/36, এক্সের ভ্যালু যদি 2/36 হয় তাহলে দ্য ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি উইল বি এক্সের ভ্যালু যদি 3 হয়, দ্য ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি উইল বি 2/36। তাহলে আমরা তোমরা যদি ইমাজিন করো, তাহলে এই টেবিলটা তৈরি করতে পারি আমি। The value of x2 1/36, value of x3 2/36, 4 this 5 6 এবং 7 6/36। আবার এটা কমতে থাকবে। যদি পিছনে যাই
তাহলে এই হচ্ছে আমার 7, সাম অফ দ্য টু রোজ 7, তারপর যত আমি ডায়াগোনালি নিচের দিকে যাব আমার সামের ভ্যালু আমার তত কমতে থাকবে। তো আমরা এই টেবিলটা তৈরি করতে পারি। আমরা এই টেবিলটাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা ফাংশনের মতো, একটা ফাংশনের মতো, যেমন fx ইকুয়াল টু, যখন আমি বলবো যে y ইকুয়াল টু fx, একটা অ্যালজেব্রার কথা, সেটা হচ্ছে যে fx ফাংশনে আমি x এর ভ্যালু দেব, আমাকে y রিটার্ন করবে। তো এখন এই টেবিলেও অনেকটা এরকম যে এই টেবিলটা আমাকে বলতেছে তুমি আমাকে x এর ভ্যালু দাও, আমি তোমাকে প্রবাবিলিটি ভ্যালু দেবো। সো দিস টেবল ইজ অ্যাকচুয়ালি এ ডিস্ট্রিবিউশন, দিস টেবল ইজ অ্যাকচুয়ালি এ relationship between the random variable x and its probability. Keeping in mind এখন that x is discrete, x এর ভ্যালু হবে আমার 2 হবে, 3 হবে, মাঝামাঝি কিছু হবে না। So this table is a discrete table. Therefore this table is a discrete distribution table. Okay? This table is a discrete probability distribution function. Okay? So যেখানে আমার x এর ভ্যালুগুলো ডিসক্রিট থাকবে, probability ভ্যালু থাকবে, discrete probability distribution. So formal definition, কোন একটা ফাংশন fx এর যদি দুটো প্রপার্টি থাকে, সেই ফাংশনকে আমরা discrete probability distribution ফাংশন আমরা বলবো। ফার্স্ট প্রপার্টি, যেহেতু fx probability, fx এর ভ্যালু আমার 0 আর 1 এর মাঝামাঝি হতে হবে, 0 হতে আর 1 এর মাঝামাঝি হতে হবে, আর সবগুলো প্রবাবিলিটি যোগ করলে আমার 1 হতে হবে। আমরা আগে দেখেছি যে স্পেসের সব প্রবাবিলিটি যোগ করলে আমার 1 হতে হবে। তো কোনো একটা ফাংশন যদি এই দুটো প্রপার্টি যদি ফুলফিল করে, তাহলে সেই ফাংশন fx-কে আমরা একটা ভ্যালিড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে পারবো। ভ্যালিড ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, অনেক লম্বা নাম, ভ্যালিড ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। একটা ফেয়ার কয়েনকে আমি 4 বার টস করতেছি, 4 বার, 1 2 3 4। ওকে, আমি র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিফাইন করতেছি অ্যাজ নাম্বার অফ হেডস। এই যে 4 বার আমি টস করেছি, এই 4 বার টসে হেড কতবার উঠেছে, আমি কিন্তু নাম্বার অফ হেডস কিন্তু আমি ডিফাইন করে দিচ্ছি না, এটা ভ্যারি করবে। এখন তোমাদেরকে প্রথমে একটু চিন্তা করতে বলবো যে এক্স যদি নাম্বার অফ হেডস হয়, এক্সের ভ্যালু কী কী হতে পারে একটু চিন্তা করে। এখানে যদি লেখা আছে কিন্তু চিন্তা করো, 4 বার টস করাতে হেড কতবার উঠতে পারে, কতবার উঠতে পারে। ওকে, যে কারণে আমি এটা বলছি সেটা হচ্ছে যে নাম্বার অফ হেডস কিন্তু 4 বারের ভেতরে 0 হতে পারে। এই 0টা প্রথমে অনেকে মিস করে যায়। সো নাম্বার অফ হেডস আমার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। সো দিস আর মাই নাম্বার অফ হেডস, 0 1 2 3 4। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার স্পেস। 4 বার টস করলাম, এটাতে আমি বলছি 4 বার আমার টেইল উঠেছে, 3 বার টেইল উঠেছে, 1 বার হেড উঠছে, 3 বার টেইল, 1 বার হেড, 3 বার টেইল, 1 বার হেড, এবং দিস ইজ দ্য হোল স্পেস। তাহলে এটার ভিতরে আমার 0 হেডস, একটা ইভেন্ট আছে যেখানে আমার 0 হেড, দেয়ারফর ইন টোটাল আছে আমার 16টা ইভেন্ট আছে, 1/16। 1 হেড 1 2 3 4, 4/16, 6/16, 4/16, and 1/16. So this is the probability distribution function. Once again, because x is discrete, this is a discrete probability distribution function. আমরা বেশ কিছু কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো, এবং এই কনসেপ্টগুলো আমরা পরে আরও ইউজ করবো আমরা। সো নেক্সট কনসেপ্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা কনসেপ্টটা হচ্ছে, আমি যদি একটু পিছনে যাই, এক্সের ভ্যালু আমি যদি 7 নেই, ঠান্ডা মাথায় একটু বলি, একটু আস্তে করে বলবো, এক্সের ভ্যালু আমি যদি 7 নেই, 7-এর আগে যতগুলো ভ্যালু আছে 2 3 4 5 6 7,
এই পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি যদি আমি যোগ করি 1 plus 2 is 3, 3 plus 3 is 6, 6 plus 4 is 10, 10 plus 5 is 15, 15 plus 6 is 21. তাহলে cumulative probability for 7 is 21 by 36. 7 এর আগে 7 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি আমি যোগ করব, সবগুলো প্রবাবিলিটি যোগ করলে আমি যেটা পাবো দ্যাট উইল বি দ্য কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো যাই একটু, for any value of x0 to find the cumulative probability fx0, এটাকে সাধারণত আমরা বড় হাতের f দিয়ে আমরা ডিনোট করি, এটা accepted, এটা we add all the probabilities for x less than x0, যেটা x এর আগে যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে যোগ করব আমি, তাহলে সেটা আমি কিউমুলেটিভ প্রবাবিলিটি পাবো। তাহলে এখানে আমি যেটা দেখছি 2 প্রথম ভ্যালু হবে আমার জাস্ট 1/36, 1 এর সাথে আমি 2 যোগ করে 3/36, 3 সাথে 4 যোগ 3 সাথে 3 যোগ করে 6, 6 এর সাথে 4 করে 10, 10 5 15, 15 6 21, 21 5 করে লাস্টে হবে আমার 36/36 which will be 1. এই হচ্ছে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। দিস ইজ এ কনসেপ্ট অফ কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। পরে আমাদের এগুলো কাজে লাগবে, আপাতত একটু জেনে রাখি এগুলো। সাপোজ দ্যাট এ ডেজ প্রোডাকশন অফ 850 ম্যানুফ্যাকচার্ড পার্টস, 850টা পার্ট আমি তৈরি করছি, এবং বলা হচ্ছে যে এটার ভিতরে 50টা পার্টস আছে ডিফেক্টিভ, ডু নট কনফর্ম, 50টা ডিফেক্টিভ পার্ট আছে। ওকে, 850 টোটাল তৈরি করা হয়েছে, 50টা ডিফেক্টিভ। আমি দুটো পার্ট সিলেক্ট করতেছি অ্যাট র্যান্ডম, একটার পর একটা দুটো পার্ট আমি সিলেক্ট করতেছি অ্যাট র্যান্ডম। ওকে, এবং আমি র্যান্ডম ভেরিয়েবল এক্স ডিফাইন করতেছি অ্যাজ নাম্বার অফ নন কনফর্মিং পার্টস অর নাম্বার অফ defective parts. Once again, 850 parts, 50 parts defective, দুটো পার্ট আমি চুজ করতেছি, এক্স দিয়ে আমি ডিফাইন করতেছি এই দুটোর ভিতরে কয়টা আমার ডিফেক্টিভ পার্টস হতে পারে। সো ওয়ান্স অ্যাগেইন, দুটোর ভিতরে ডিফেক্টিভ পার্টস আমার একটাও না হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, দুটাই আমার ডিফেক্টিভ হতে পারে। তাহলে আমার এটা প্রবাবিলিটি বের করতে বলা হয়েছে। সো লেট এ indicate that the first part is defective, B indicate that the second part is defective. The possible values of x are, যেটা একটু আগে আমি বললাম, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে যদি আমার 0 ডিফেক্টিভ পার্টস হয়, তার অর্থ হচ্ছে যে প্রথমটা নন ডিফেক্টিভ, ইন টোটাল আছে 850, 50 ডিফেক্টিভ, তাহলে 800 নন ডিফেক্টিভ, so 800 by 850. সেকেন্ডটা নন ডিফেক্টিভ যদি হয় তাহলে 800 থেকে 1 কমে গেছে 799, নিচে 850 থেকে 1 কমে গেছে 849, 799 by 849, 886. একটা যদি ডিফেক্টিভ হয় তাহলে প্রথমটা ডিফেক্টিভ হতে পারে, প্রথমটা ডিফেক্টিভ হলে পরেরটা নন ডিফেক্টিভ হবে, অথবা প্রথমটা নন ডিফেক্টিভ হলে সেকেন্ডটা ডিফেক্টিভ হবে, একটা আমি নন ডিফেক্টিভ ধরছি। সো প্রথমটা যদি ডিফেক্টিভ হয় তাহলে সেকেন্ডটা নন ডিফেক্টিভ, অথবা ইউনিয়ন, প্রথমটা ডিফেক্টিভ সেকেন্ডটা, প্রথমটা নন ডিফেক্টিভ সেকেন্ডটা ডিফেক্টিভ। সো প্রথমটা ডিফেক্টিভ আছে আবার 50টা, টোটাল 850, তাহলে প্রথমটা যদি আমার ডিফেক্টিভ হয় 850 by 850, 50 by 850, তাহলে সেকেন্ডটা নন ডিফেক্টিভ কিন্তু আমার 800 রয়ে গেছে, 800 by 849। আর যদি প্রথমটা নন ডিফেক্টিভ হয় 800 by 850, 50 by 849, 0.111. আর যদি দুটোই আমার ডিফেক্টিভ হয়, the first one is defective, 50 by 850, second one 49 by 849, 003. তাহলে এটা দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, 0.886, 1.111, 2.003. এখন আমি কিউমুলেটিভ ফাংশনটা আমি প্রবাবিলিটি তৈরি করতে পারি। 0-র জন্য আমার 886 হবে, 886 plus 0.119, 997, 997, 003, 1. So this is my probability distribution table and cumulative
probability distribution. একটা কথা একটা বলে রাখতে হবে এখানে, cumulative probability distribution is useful in many places. It's useful in many places. For example, আমি যদি এই প্রবলেমে যাই, এই প্রবলেমে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, আমি যদি জানতে চাই যে what is the probability that the probability of x will be between 4 and 8? What is the probability that the probability of x will be between 4 and 8 included? তাহলে আমার যেটা করতে হবে 3/6, 3/36, 4/36, 5/36, 6/36, 8/36, এই সবগুলোকে আমি যোগ করব। সবগুলোকে যোগ করে যে আনসার হবে। অথবা আমি যদি কিউমুলেটিভ প্রবাবিলিটিতে যদি আমি যাই, তাহলে 5-এর যে কিউমুলেটিভ, 8-এর যে কিউমুলেটিভ প্রবাবিলিটি 26/36 ছিল, ওইখান থেকে আমার 4 থেকে স্টার্ট করতে হবে, আমি 3টা মাইনাস করবো 6/36। সো 26/36 minus 6/36, 20/36. সো আপাতত আমরা কিউমুলেটিভ প্রবাবিলিটির এই ইউজফুলনেসটা আমরা দেখতে পাবো আপাতত। কিন্তু আমি একটা কথা একটু আমি বলে রাখবো যে ইউজিং এফ উই উইল ইউজ, ওকে, এই কথাটা আমি একটু বলে রাখবো এখানে, এটা আমি স্বীকার করে নেব। The usefulness of cumulative distribution function may not be very clear at this time. Discrete distribution আমরা খুব একটা ইউজ আমরা হয়তো করব না, কিন্তু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে আমাদের নেক্সট চ্যাপ্টারে যখন আমরা আসবো, তখন আমরা দেখব যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ডেটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে প্রবাবিলিটি বের করার উপায় হবে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন। সেই কনসেপ্টটা আমি এখানে বলে দিচ্ছি, এক্সপ্লেইন করে দিচ্ছি, ওইখানে যখন আসবে আবার এক্সপ্লেইন করব, কিন্তু এটা অ্যাকচুয়াল ইউজ হবে যখন আমরা কন্টিনিউয়াস ডেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, would be the central concept in finding probability. আমরা probability distribution নিয়ে কথা বলেছি, cumulative distribution নিয়ে কথা বলেছি। নেক্সট কনসেপ্ট mathematical expectation. খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। সিম্পল আমি বলবো না, একটু চিন্তা করতে হবে। ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ম্যাথমেটিক্যাল ফাইন্যান্স, আমি একটা এক্সাম্পল দেব। রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি কন্ট্রোল, প্যাটার্ন রেকগনিশন, ফাজি সিস্টেম, রোবোটিক্স, মেশিন লার্নিং, এটসেট্রা। এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনটা খুব প্রয়োজন। এটা তোমাদেরকে আমি কতগুলো এক্সাম্পল দিই। তুমি তেলের পাম্পে গেলে, গ্যাস স্টেশনে গেলে তেল নেবা, মোটরসাইকেল, গাড়ি, কিছু একটাতে তেল নেবা, গিয়ে দেখলে তোমার সামনে একটা লাইন আছে, বেশ কয়েকটা গাড়ির লাইন আছে। তোমার মাথায় একটা প্রশ্ন উঠবে, আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে? How long am I expected to wait? Okay, second example, তুমি একটা কাস্টমার সার্ভিস সেন্টারে গেলে, মোবাইল ফোনের কাস্টমার সার্ভিস সেন্টারে গেলে তোমাকে একটা প্রিন্ট আউট দেয় এবং তোমাকে মোটামুটি বলে যে এতক্ষণ পরে আপনি সার্ভিসটা পাবেন। সো while you walk in, you are told that you are expected to wait for 4.3 minutes. You are expected to wait for 4.3 minutes. এই নাম্বারটা তারা কিভাবে পেল? এই নাম্বারটা কিভাবে পেল? You are in charge of, এটা এখন আমি একটা ফাইন্যান্স থেকে ইঞ্জিনিয়ারিং থেকে একটা প্রশ্ন দিচ্ছি। You are in charge of production facility for television. তোমার আন্ডারে একটা ফ্যাসিলিটি আছে যেখানে তুমি টেলিভিশন তৈরি করো, এবং ধরো আমি জাস্ট ফর সেক অফ ডিসকাশন একটা টেলিভিশন 20 স্টেশনসের থ্রুতে যায়, একটা টেলিভিশন 20 স্টেশনসের থ্রুতে যায়। তাহলে আমার যদি বের করতে হয় যে এই টেলিভিশনের প্রোডাকশন কস্ট কত, উৎপাদন খরচ,
প্রোডাকশন কস্ট কত, তাহলে প্রত্যেকটা স্টেশনে কত টাইম খরচ হচ্ছে লাগছে এটা আমার বের করতে হবে। ওকে, হাউ লং ইজ ইট এক্সপেক্টেড টু প্রডিউস, হাউ মাচ ইজ ইট এক্সপেক্টেড টু কস্ট, হাউ মাচ ইজ ইট এক্সপেক্টেড টু কস্ট, কত খরচ হবে এক্সপেক্টেড। ওকে, এটা একটু সবাই হয়তো এই মুহূর্তে বুঝবা না, কিন্তু তোমরা যারা ইঞ্জিনিয়ারিং আছো তোমরা এটা বুঝবা। প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সার্কিট নয়েজ তৈরি করে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল সার্কিটেই নয়েজ তৈরি করে। তুমি একটা রিমোট কন্ট্রোল গাড়ি বানিয়েছ, ওকে, এবং তোমার রিমোট কন্ট্রোলের জন্য তুমি এটা রিমোট কন্ট্রোল মোবাইল দিয়ে করছো বা কিছু একটা দিয়ে তুমি রিমোট কন্ট্রোল করছো। তোমার ডিভাইস থেকে যে তোমার গাড়ির ভিতরে যে সিগন্যালটা যাবে ওইটার ভিতরে কিন্তু নয়েজ থাকবে, এবং এই নয়েজটা ডিপেন্ড করতেছে তোমার সার্কিটের উপরে। সো প্রশ্ন, হাউ মাচ নয়েজ ইজ ইট এক্সপেক্টেড টু প্রডিউস? আবার বলছি, হাউ মাচ নয়েজ ইজ ইট এক্সপেক্টেড টু প্রডিউস? তো এখানে যেটা দেখতেছো প্রত্যেকটাতে কিন্তু এক্সাম্পলে এক্সপেক্টেড ভ্যালু চলে আসতেছে, প্রত্যেকটাতে কিন্তু এক্সপেক্টেড ভ্যালু চলে আসতেছে। হাউ লং আর ইউ এক্সপেক্টেড টু ওয়েট, এই এক্সপেক্টেড ওয়েটিং টাইম, হাউ লং, এক্সপেক্টেড কস্ট অফ প্রোডাকশন, এক্সপেক্টেড নয়েজ, প্রত্যেকটা কিন্তু এক্সপেক্টেড ভ্যালু আসতেছে। সো আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনে আমরা কথা বলবো একটু। Then the underlying keyword here is expected. খুবই ফ্যান্সি, বাট অ্যাকচুয়ালি এত ডিফিকাল্ট না। ব্যাপারটা হচ্ছে যে তোমার আগের ডেটা থেকে তুমি যেই প্রবলেম নিয়ে কাজ করতেছো সেই প্রবলেমের আগের ডেটা থেকে তুমি মিনটা বের করে ফেলবা, মিন অ্যাভারেজ বের করে ফেলবা, দ্যাট ইজ এক্সপেক্টেড ভ্যালু। সো তুমি তেলের পাম্পে গেলে, তোমার সামনে 3টা গাড়ি আছে, এই তেলের পাম্পে 3টা গাড়ি থাকলে কতক্ষণ ওয়েট করতে হবে তোমাকে? আগের যদি তোমার কাছে ডেটা থাকে সেই ডেটার মিন বের করে ফেলবা। আচ্ছা, আমি 7 মিনিট পরে আমি তেল দিতে পারি। ওকে, ওই যে তোমাকে যে বলেছে তোমার 4.3 মিনিটস ওয়েট করবা, আগের ডেটার মিন বের করে ফেলেছে তারা, 4.3 মিনিটস তোমাকে বলে দিয়েছে। আচ্ছা, তার অর্থ কি এটা যে তুমি এক্স্যাক্টলি 4.3 মিনিটস ওয়েট করবা? নট নেসেসারিলি, কিন্তু বাট দ্যাটস অ্যান এস্টিমেট হাউ লং ইউ আর এক্সপেক্টেড টু ওয়েট। একটা এক্সাম্পল দিচ্ছি। ফ্রম পাস্ট রেকর্ড, এই যে বললাম পাস্ট রেকর্ড, দ্য ওয়েটিং টাইম অ্যাট এ গ্যাস স্টেশন শোজ দ্য ফলোইং প্যাটার্ন। তেলের পাম্পের এই প্যাটার্ন দেখা যাচ্ছে। 12 জন কাস্টমার ওয়েট না করে তেল পেয়ে গেছে, 22 জন কাস্টমার 2 মিনিট ওয়েট করেছে, 28 জন কাস্টমার 4 মিনিট, 26 জন কাস্টমার 6 মিনিট, আর 16 জন কাস্টমার 8 মিনিট ওয়েট করেছে। 12 জন কাস্টমারকে ওয়েট করতে হয়নি, 22 জন কাস্টমারকে 2 মিনিট, 28 কাস্টমার 4 মিনিট। ওকে, দিস তুমি তেলের পাম্পে গেলে, প্রশ্ন হচ্ছে হাউ লং আর ইউ এক্সপেক্টেড টু ওয়েট, হাউ লং আর ইউ এক্সপেক্টেড টু ওয়েট। তো যেটা বলেছি যে এই ডেটা দেওয়া আছে, এই ডেটার আমি মিন বের করে ফেলবো, এই ডেটার মিন বের করে ফেলবো। ওকে, নাও অল অফ ইউ, অনেকে তোমরা এই করে একটা মিন তোমরা জানি, 0 × 12 + 2 × 22 4 × 28, যেটা আমরা এখানে করেছি, 0 × 12 + 2 × 22 4 × 28, সব কিছু করলাম। একটু ক্যারি ওভার করতে হবে কারণ এখান থেকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্টে আসবো আমরা। সো ডিভাইডেড বাই 12 + 22 + this, so 440 divided by 104, 440 divided by 104, এই 104কে একটু মনে রাখবা, 4.23 মিনিটস, 4.23 মিনিটস। তো যেই প্রশ্নটা করেছিলাম যে এক্সপেক্টেড ওয়েটিং টাইম 4.23 মিনিটস, ডাজ ইট মিন যে এই পাম্পে গেলে আমি 4.23 মিনিটস পরেই আমি তেল পেয়ে যাব? নো, দিস ইজ অ্যান এস্টিমেট, দিস ইজ আ গাইডলাইন, দিস ইজ অ্যান এস্টিমেট। ওকে, therefore you are expected to wait 4.23 minutes once you arrive at the gas station. Now, এটা খুব ইম্পর্টেন্ট। To formalize the method of mathematical expectation, এই এক্সপ্রেশনটাকে আমরা একটু অন্যভাবে লিখব। নিচে আমার ডিনোমিনেটর আছে আমার 104, আমি এটাকে লিখব 0 × 12/104
প্লাস 2 into 22/104 প্লাস 4 into 28/104 এভাবে লিখব। এবার 0 into 12/104, 2 into 22/104 এভাবে লিখব। ওকে, অলরাইট। আচ্ছা, এখন একটু ইমাজিন করো আমার কাছে এই ডেটা আছে। এই ডেটা দিয়ে এক্সকিউজ মি, তুমি তেলের পাম্পে গেলে, এই ডেটাগুলো একটু দিকে একটু তাকাও। টোটাল আছে আমার 104। এই তেলের পাম্পে তুমি গেলে এই ডেটা তোমার কাছে আছে। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইয়োর ওয়েটিং টাইম ইজ গোয়িং টু বি 2 minutes? তুমি এই তেলের পাম্পে গেলে এই ডেটা তোমার কাছে আছে। এখন তোমাকে প্রশ্ন করলাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইয়োর ওয়েটিং টাইম ইজ গোয়িং টু বি 2 minutes? অবভিয়াসলি তুমি ইনস্ট্যান্টলি উত্তর দিয়ে দেবে 22/104। What is the probability that your waiting time is going to be 8 minutes? Instantly তুমি উত্তর দিয়ে দেবে 16/104। তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে এখানে খুব একটা পাওয়ারফুল একটা ট্রেন্ড আছে। এখানে ট্রেন্ড না, পাওয়ারফুল একটা জিনিস আমরা এখানে ডিরাইভ করে ফেলেছি। দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স and that is probability of x. X probability of x, x probability of x, x probability of x আমরা কিন্তু এটা ডিরাইভ করে ফেলেছি। আমাদের এই কোর্সের প্রথম ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, এই কোর্সের প্রথম ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে এখন আমি লিখতে পারি এক্স অ্যাভারেজ অ্যাজ সামেশন অল এক্স এক্স পিএক্স। অনেক বড় একটা জিনিস কিন্তু আজকে আমরা এটা বের করে ফেলেছি। এক্স অ্যাভারেজ অ্যাজ সামেশন অফ ওভার অল এক্স অ্যাজ এক্স পিএক্স। উই রিফার টু দ্য সাইড, রাইট হ্যান্ড সাইড, এই জিনিসটাকে আমরা বলবো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। এটাকে আমরা বলবো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এবং এটাকে আমরা লিখি এভাবে, ই এক্স হিসাবে আমরা লিখি। সো দ্যাট এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ অ্যাকচুয়ালি দ্য মিন ইটসেলফ। Okay, first derivation in mathematical statistics. তো আমরা এটাকে আরেকটু ফর্মালাইজ করে ফেলি, আরেক স্টেপ উপরে তুলে ফেলি। আমাদের ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আমাদের ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অ্যাজ সামেশন এক্স পিএক্স। এই এক্সটাকে আমরা এখন আরও জেনারেলাইজ করে ফেলবো। এটাকে আমরা এখন বলবো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার। এক্সের জায়গায় আমি এক্স স্কোয়ার লিখবো। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কিউব, এক্সের জায়গায় এক্স কিউব। অ্যান্ড ইন জেনারেল, এটা জেনে রাখো তোমরা, ভবিষ্যতে যদি তোমরা বিশেষ করে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা আরেকটু কমপ্লিকেটেড প্রবলেমে চলে যাও, তখন তোমাদের এই এক্সপ্রেশনটা কাজে লাগবে। এক্সপেক্টেড ভ্যালু অফ এনি ফাংশন, এখানে কিন্তু আমার ফাংশনটা হচ্ছে আমার এক্স, এখানে আমার ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ফাংশন আমার এক্স কিউব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এনি ফাংশন ইজ সামেশন অফ দ্যাট ফাংশন টাইমস দ্য প্রবাবিলিটি অফ দ্য ভেরিয়েবল। ওকে, অ্যান্ড ইন জেনারেলাইজেশন আমরা লিখতে পারি যে এক্স বার ইজ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, আর ভেরিয়েন্স is expected value of x squared minus expected value of x whole square. Okay? ফাইন্যান্স থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই কম্পিউটার মেইনটেন্যান্স কোম্পানি, এটা খুব কমন একটা মডেল। সেটা হচ্ছে সব অফিস তাদের কম্পিউটার মেইনটেন্যান্সের জন্য লোক রাখে না, কোনো একটা বাইরের কোম্পানিকে হায়ার করে এবং তারা বলছে যে তুমি আমাকে এত টাকা দিও, এবং তারা বলছে যে তুমি আমাকে 4,000 টাকা দিও এবং তোমার আমি বছরে কম্পিউটার মেনটেন করে দেবো, যাই হোক না কেন আমি মেনটেন করে দেবো। তুমি আমাকে প্রতি কম্পিউটারের জন্য 4,000 টাকা করে দিও, আমি তোমার কম্পিউটার 1 বছরের জন্য মেনটেন্স করে, তোমার যাই হোক না কেন। প্রশ্ন, বছরের শেষে সে কি প্রফিট করবে? ওকে, কারণ বিজনেস যেহেতু চালাচ্ছে তাকে তো প্রফিট করতেই হবে। আগের ডেটা আমাকে কি বলছে
যে 48 জন কাস্টমারের জন্য তাকে 2000 টাকা খরচ করতে হয়েছে, 30 জনের জন্য 4000 টাকা, 14 জনের জন্য 6000 টাকা, 8 জনের জন্য 8000 টাকা খরচ করতে হয়েছে। এখানে 100 জন ক্লায়েন্টের ডেটা আছে। সো এক্সপেক্টেড কস্ট উইল বি 0.48 টাইম 2000, 0.3 টাইম 4000 যদি হয়, তাহলে আমার এক্সপেক্টেড কস্ট হচ্ছে 3640। Therefore, yes, your friend is expected to make a profit of 360 টাকা for every computer. হ্যাঁ, কিছু কিছু জায়গায় তার বেশি খরচ হবে, কিন্তু কিছু জায়গায় তার কমও খরচ হবে। সো অন অ্যাভারেজ সেই প্রফিট করবে। একটা ডিভাইসে দুটো মেকানিক্যাল কম্পোনেন্ট আছে। একটা অ্যাসেম্বলিতে দুটো মেকানিক্যাল কম্পোনেন্ট আছে। Suppose that the probability that the first and second component meet specification is 0.95 or 0.98. যে দুটো কম্পোনেন্ট আছে, যে প্রথমটা স্পেসিফিকেশন মিট করবে 0.95, সেকেন্ডটা স্পেসিফিকেশন মিট করবে 0.98. Assume that the components are independent, determine the probability distribution of the function of the number of components assigned by the meet specification. A দিয়ে যদি আমি বোঝাতে চাইছি যে প্রথমটা স্পেসিফিকেশন মিট করে, আর বি দিয়ে যদি বোঝাতে চাই যে সেকেন্ডটা স্পেসিফিকেশন মিট করে, তাহলে আমার ওই যে আগে প্রবলেম দেখেছিলাম, number of parts those meet specification can be 0, 1, 2. তাহলে 0 specification meet করে, the first one is defective, second one is defective, so 1 minus 0.95, 1 minus 0.98, 0, 0, 1. একটা স্পেসিফিকেশন মিট করে, প্রথমটা মিট করে, সেকেন্ডটা করবে না, অথবা প্রথমটা মিট করে না, সেকেন্ডটা করবে 0.95, 1 minus 0.98, 0.0068, আর দুটাই স্পেসিফিকেশন মিট করে 0.95, 0.98, 0.931. Therefore, the probability distribution function is 001, 068, 0.931. And that finishes this part of the lecture. Important? আশা করি নেক্সট লেকচারে দেখা হবে। Thank you very much.